আজকের ভিডিওতে মন্টেলুকাস নিয়ে বিস্তারিত কথা বলবো। শুরুতে আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দেই। আপনারা অনেকেই মনে করেন মন্টেলুকাস এবং অ্যালার্জি জাতীয় ওষুধ যেমন লোরাটারিন, ফেক্সোফেনাডিন, ডেসলোরাটারিন এগুলো একই ক্লাসের ওষুধ, কিন্তু না, এগুলো ভিন্ন ভিন্ন ক্লাসের ওষুধ। শুরুতে আমরা দেখে নেই মন্টেলুকাস কিভাবে কাজ করে। যখন আমাদের বডিতে অ্যালার্জেন, ঠান্ডা, ধুলাবালি ইত্যাদি কারণে ইনফ্লামেশন হয়, তখন আমাদের কিছু কোষ থেকে অ্যারিকিডোনিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যারিকিডোনিক অ্যাসিড থেকে তখন লক্স নামক একটা পাথওয়ে, লক্স হচ্ছে একটা এনজাইম, লাইপো অক্সিজেনেস নামক এনজাইম, এর মাধ্যমে লিউকোট্রাইন তৈরি হয়। এই লিউকোট্রাইন তখন লিউকোট্রাইন রিসিপ্টরে গিয়ে বসে এবং এটি আমাদের ফুসফুসের যে শ্বাসনালী রয়েছে সেটাকে সংকুচিত করে দেয়। অ্যাজমার সময় এরকম লিউকোট্রাইন সহ আরও অনেক ধরনের ইনফ্লামেটরি সেলগুলো তৈরি হয়, যার কারণে দেখা যায় শ্বাসনালীতে মিউকাস তৈরি হচ্ছে, শ্বাসনালী সংকুচিত হয়ে যাচ্ছে এবং অ্যাজমার লক্ষণগুলো তখন দেখা দেয়। তো মন্টেলুকাস কী করে, এই লিউকোট্রাইন যাতে লিউকোট্রাইন রিসিপ্টরে বসতে না পারে সেজন্য এখানে গিয়ে সে বাধা তৈরি করে, যার ফলে এই লিউকোট্রাইন তখন আর কাজ করতে পারে না এবং আমাদের যে শ্বাসনালী সংকুচিত হওয়ার যে সমস্যাটা সেটা আর হয় না, অর্থাৎ অ্যাজমার সমস্যাটা ঠিক হয়ে যায়। এজন্য অ্যাজমা প্রতিরোধে মন্টেলুকাসটা দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য ডাক্তাররা বলে থাকেন। এখন আমরা দেখি অ্যান্টিহিস্টামিন কিভাবে কাজ করে। যেমন যদি আমরা ধরি লোরাটারিন বা ফেক্সোফেনাডিন, যখন আমাদের বডিতে অ্যালার্জেন প্রবেশ করে তখন আমাদের মাস্ট কোষ থেকে হিস্টামিন রিলিজ হয়। এই হিস্টামিন তখন হিস্টামিন রিসিপ্টরে গিয়ে বসে অ্যালার্জির লক্ষণগুলো প্রকাশ করে, অর্থাৎ দেখা যায় চুলকানি হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি হচ্ছে, এই সমস্যাগুলো এই হিস্টামিনের কারণে হয়। আর অ্যান্টিহিস্টামিন কি করে, অ্যান্টিহিস্টামিন এই হিস্টামিন রিসিপ্টরে বাধা তৈরি করে, ফলে হিস্টামিনটা আর এই রিসিপ্টরে বসতে পারে না এবং আমাদের অ্যালার্জির সমস্যাটা কমে আসে। তাহলে বোঝা গেল যে মন্টেলুকাস কিভাবে কাজ করছে এবং অ্যান্টিহিস্টামিনগুলো কিভাবে কাজ করছে। এখন দেখি কোনটা কখন ব্যবহার হয়। অ্যাজমা প্রতিরোধে মন্টেলুকাস প্রচুর পরিমাণে ব্যবহার হয়। দেখা যায় ডাক্তার আপনাকে হয়তো 1 মাস বা 2 মাসের জন্য এই মন্টেলুকাস খেতে বলছে, অর্থাৎ এই দীর্ঘদিন ধরে মন্টেলুকাস আপনাকে খেয়ে যেতে হবে। অ্যান্টিহিস্টামিন যখন ত্বকে চুলকানি বা লাল লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিহিস্টামিনটা ব্যবহার হয়। এক্ষেত্রে মন্টেলুকাস ব্যবহার করলে কাজ করবে না। অনেকের খেলাধুলা বা এক্সারসাইজ করলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, যাকে বলা হয় ব্রোঙ্কো স্প্যাজম, অর্থাৎ আমাদের যে ব্রোঙ্কাস বা শ্বাসনালীগুলো আছে সেগুলো স্প্যাজম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এই সমস্যার ক্ষেত্রেও মন্টেলুকাসটা ব্যবহার করা হয়। এরপর আরেকটা কমন একটা সমস্যা, সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। দেখা যায় নাক দিয়ে পানি পড়ছে, সর্দি, হাঁচি ইত্যাদি প্রবলেমগুলো হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনটা অনেক বেশি ব্যবহার করা হয়। অনেকের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন কাজ করে না, সেক্ষেত্রে মন্টেলুকাস ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই অ্যালার্জিক রাইনাইটিস সমস্যায় আমরা অ্যান্টিহিস্টামিন, মন্টেলুকাস দুটি ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি যখন সমস্যাটা অনেক বেশি হবে, দেখা যায় অনেকেরই শ্বাস নিতে সমস্যা হচ্ছে বা দেখা যায় সর্দি হচ্ছে, প্রচুর হাঁচি হচ্ছে, এক্ষেত্রে একসাথে দুটি ওষুধই ব্যবহার করা হয়, যেমন মন্টেলুকাস প্লাস ফেক্সোফেনাডিন, মন্টেলুকাস প্লাস সেট্রিয়েজিন বা লেভোসেট্রিয়েজিন। এক্ষেত্রে মন্টেলুকাসটা একভাবে কাজ করবে এবং ফেক্সোফেনাডিনটা আরেকভাবে কাজ করে যে ইনফ্লামেটরি সেলগুলো আছে যেমন লিউকোট্রাইন, হিস্টামিন, এগুলোর কাজকে বন্ধ করে দিয়ে এই সমস্যার সমাধান করবে। এখন দেখি মন্টেলুকাস ওষুধটার ডোজটা কীরকম হবে। এই ওষুধটা এতটাই ভালো যে একদম শিশু বয়স থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত এই ওষুধটা ব্যবহার করা যায়। যেমন আমরা এখানে দেখি যে এই ওষুধটা পূর্ণবয়স্ক যারা তাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ডোজে ব্যবহার করা হয়, যাদের বয়স 6 থেকে 14 তাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম, যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের ক্ষেত্রে 4 মিলিগ্রাম, এবং 12 থেকে 23 মাস যাদের বয়স তাদের ক্ষেত্রে 4 মিলিগ্রাম, এবং গ্রানুলস আকারে যে ওষুধটা পাওয়া যায় ওইটা ব্যবহার করা হয়। এবং মনে রাখবেন ওষুধটা দিনে একবার ব্যবহার করতে হয়। এই ওষুধটা ট্যাবলেট, চিউয়েবল ট্যাবলেট এবং ডিসপার্সিবল ট্যাবলেট বিভিন্নভাবে ওষুধটা পাওয়া যায়। এখন দেখি ওষুধটার খাওয়ার নিয়ম কি। ওষুধটা আপনাকে প্রতিদিন একই সময় খেতে হবে। আপনি যদি ওষুধটা সন্ধ্যার দিকে খান তাহলে প্রতিদিন ওই সন্ধ্যার দিকে ওষুধটা খাবেন। তো ওষুধটা খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যাবে। তো কেউ যদি অ্যালার্জির সমস্যা কমাতে এই ওষুধটা ব্যবহার করে সেক্ষেত্রে সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় ওষুধটি ব্যবহার করবে। কিন্তু কেউ যদি অ্যাজমার জন্য এই ওষুধটা খেয়ে থাকে সেক্ষেত্রে সন্ধ্যায় খাবে, কারণ দেখা যায় অনেকেরই সন্ধ্যার পরে বা রাতে অ্যাজমা সমস্যা বেড়ে যায়। আর যারা ব্যায়াম বা খেলাধুলার কারণে যাদের শ্বাসের সমস্যা হয় সেক্ষেত্রে তারা ব্যায়াম শুরু করার 2 ঘন্টা আগে এই ওষুধটা খেয়ে নেবে। এখন আমরা দেখি ওষুধটার কিছু কমন সাইড এফেক্ট রয়েছে, তবে সাইড এফেক্টগুলো দেখা যায় 100 জনের মধ্যে হয়তো একজনের দেখা দিতে পারে। তো মনে রাখবেন মন্টেলুকাস একটি নিরাপদ ওষুধ, তবে যারা প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং অবস্থায় আছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি ব্যবহার করবেন। তো কমন সাইড এফেক্ট হিসেবে হতে পারে ডায়রিয়া, জ্বর ও মাথা ব্যথা এবং পেটে ব্যথা, বমি ভাব এবং ত্বকে র্যাশ হতে পারে। তো ওষুধটা খাওয়ার পর আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে এবং আপনি যদি কোনো আনইউজুয়াল বা অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।
ডক্সোফাইলিন বাংলাদেশে খুব পরিচিত একটি ওষুধ। অ্যাজমা বা হাঁপানি সমস্যা, বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যায় এই ওষুধটি কাজ করে থাকে। এই ওষুধটার প্রধান কাজটা হচ্ছে আমাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীকে প্রসারিত করে দিয়ে এই শ্বাসকার্যটা খুব সহজ করে দেওয়া। বাংলাদেশে ডক্সোফাইলিন এই ওষুধটি বিভিন্নভাবে পাওয়া যায়। একটা হচ্ছে সিরাপ, ট্যাবলেট, কন্ট্রোল রিলিজ এবং সাস্টেইন রিলিজ। তো আমি যদি ট্যাবলেটে আসি, ট্যাবলেট দুই ধরনের স্ট্রেংথ রয়েছে, একটা হচ্ছে 200 মিলিগ্রাম এবং একটা হচ্ছে 400 মিলিগ্রাম। 400 মিলিগ্রাম এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্টদের দেওয়া হয় এবং 200 মিলিগ্রাম হচ্ছে যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে 400 মিলিগ্রাম নর্মালি দেওয়া হয় না। ট্যাবলেটটা যদি সাস্টেইন রিলিজ হয় সেক্ষেত্রে এই ওষুধটা দিনে একটা খেতে হয়। নর্মালি ডক্সোফাইলিন সাস্টেইন রিলিজ ওষুধটা দিনে 2টা খেতে বলা হয় না, একটাই খেতে হয়। এখন চলে আসি আমরা এই ওষুধটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটর। আমাদের যে শ্বাসনালীতে যে ব্রঙ্কাস ব্রঙ্কিয়ালগুলো থাকে ওইখানে যে স্মুথ মাসেলগুলো আছে এগুলোকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দিলে কি হচ্ছে, ইজিলি শ্বাসকার্যটা চালানো সম্ভব হয়। এখন এটার আমরা একটু ফার্মাকোকাইনেটিক্স দেখি, অর্থাৎ এই ওষুধটা কীভাবে র্যাপিডলি অ্যাবজর্ব। আমরা জানি আমরা যখন একটা ওষুধ খাই এই ওষুধটা আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে, সেখান থেকে আমাদের রক্তে আসবে। এটা হচ্ছে ওষুধের অ্যাবজর্পশন এবং এই অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়। ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি মানে আমাদের রক্তে পাওয়া যাবে কত পার্সেন্ট, 62.6% আমাদের রক্তে পাওয়া যাবে এবং ওষুধটি আমাদের রক্তে সর্বোচ্চ পরিমাণে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। তার মানে দেখা যায় ওষুধটি খাওয়ার 1 ঘন্টার মধ্যে খুব ভালো মতো কাজ করা শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে ওষুধের ডিস্ট্রিবিউশন। দেখা যায় এটি প্লাজমা প্রোটিন বাইন্ড করতে পারে 48%। তার মানে এটা দেখা যায় আমাদের রক্তে কিছু প্রোটিন রয়েছে, ওই সকল প্রোটিনের সাথে এই ওষুধটা বাইন্ড করে আমাদের শরীরে এটি ছড়িয়ে যেতে পারে। এরপর হচ্ছে মেটাবলিজম, অর্থাৎ ওষুধটা ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য কোথায় ইনঅ্যাক্টিভ হয়, লিভারে। দেখা যায় 90% ওষুধ লিভারে গিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং বের হচ্ছে কোথাতে, ইউরিন দিয়ে ওষুধটা বের হয়ে যাচ্ছে। এটার এলিমিনেশন হাফ লাইফ হচ্ছে 7 থেকে 10 ঘন্টা, অর্থাৎ দেখা যায় 7 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা যতটুকু ওষুধ গ্রহণ করেছি তার অর্ধেক পরিমাণ আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। এই ওষুধের সাথে ক্যাফেইন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সে সকল খাবারের ইন্টারাকশন রয়েছে। আপনি যদি ডক্সোফাইলিন ওষুধটার খাওয়ার পর ক্যাফেইন যাতে কোনো কিছু খান, সেটা হতে পারে কফি, সেটা হতে পারে চকলেট, তাহলে আপনার এই ওষুধটার সাইড ইফেক্ট বেড়ে যেতে পারে। এই ডক্সোফাইলিন ওষুধটা কয়েকটা ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে। আমাদের পরিচিত কয়েকটা ওষুধ যেমন এখানে ইরাইথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং আমরা যদি এখানে ক্লিন্ডামাইসিনের কথা বলি এবং এখানে প্রোপানল রয়েছে, ফ্লু ভ্যাকসিন রয়েছে, এই সকল ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে। এসবটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শে ব্যবহার করবেন। যাদের অ্যাজমা সমস্যা আছে তারা ইনহেলার ব্যবহারের সাথে পরিচিত। এই ইনহেলার 2 রকমের হয়, একটা হচ্ছে রিলিভার ইনহেলার এবং একটা হচ্ছে প্রিভেন্টার ইনহেলার। রিলিভার ইনহেলারগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। একটু বুঝিয়ে বলি, যখন কারো অ্যাজমা হয় তখন দেখা যায় তাদের শ্বাসনালীগুলো রয়েছে, ব্রঙ্কাসগুলো রয়েছে, সেগুলো কি হয়, সংকুচিত হয়ে যায়, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। এখন এই সংকুচিত হয়ে গেলে দেখা যাচ্ছে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, মানে খুব দ্রুত শ্বাস নিচ্ছে, চেস্টটা শক্ত হয়ে আসতেছে। আর রিলিভার ইনহেলারগুলো কি করবে, আপনাকে দ্রুত এই অ্যাজমা অ্যাটাক থেকে রক্ষা করবে। এগুলো কিরকম হয়, এগুলোর মধ্যে যেমন কমন একটা রয়েছে সালবিউটামল। সালবিউটামলকে বলা হয় শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। একটু বুঝিয়ে বলি, আমাদের যে লাং বা আমাদের ফুসফুস আছে, ওই ফুসফুসের যে মাসেলগুলো আছে, যেগুলো আমরা কিছুক্ষণ আগে বললাম শ্বাসনালী বা ব্রঙ্কিয়ালস, ওই শ্বাসনালীগুলোতে বেটা 2 রিসেপ্টর থাকে। সালবিউটামল কি করে, বেটা 2 রিসেপ্টরে গিয়ে বসে ওই শ্বাসনালীগুলোকে প্রসারিত করে দেয়, তাতে দেখা যায় সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারছে এবং এজন্যই এটাকে আমরা বলতেছি ব্রঙ্কোডাইলেটর বা রিলিভার ইনহেলার। এবং আরেক ধরনের ওষুধ রয়েছে, সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং মাসকারেনিক অ্যান্টাগনিস্ট, যাকে বলা হয় সামা। তাহলে একটু 2টা অ্যাব্রিভিয়েশন মনে রাখেন, একটা হচ্ছে সাবা আর একটা হচ্ছে সামা। এই দুটোকে আমরা বলবো রিলিভার ইনহেলার। তো সামার মধ্যে কি আছে, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, টাইট্রোপিয়াম ব্রোমাইড। তাহলে বোঝা গেল রিলিভার ইনহেলারগুলো তখনই ব্যবহার করতে হয় যখন দেখা যায় অ্যাজমা অ্যাটাক হয়ে গেছে, অ্যাজমা অ্যাটাক হচ্ছে, তখনই আপনাকে কি করতে হবে, রিলিভার ইনহেলারগুলো ব্যবহার করতে হবে। এখন কথা বলি প্রিভেন্টার ইনহেলার নিয়ে। প্রিভেন্টার শব্দ থেকে বোঝা যাচ্ছে এই ইনহেলারগুলো ব্যবহার করা হয় অ্যাজমা প্রতিরোধ করার জন্য, অর্থাৎ এগুলো কি করবে, আপনার অ্যাজমার সমস্যার যে মূল কারণটা ওইটাকে বন্ধ করে দেবে। অ্যাজমাতে কি হয়, দেখা যায় অনেক বেশি ইনফ্লামেশন হয়, তাহলে এগুলো কি করবে, এই ইনফ্লামেশনটাকে বন্ধ করে দেবে। তো এর কমন একটা ওষুধ হচ্ছে কর্টিকোস্টেরয়েড ইনহেলার, যেমন ফ্লুটিকাসন, বুডিসোনাইড, মোমিটাসন। আপনারা খেয়াল করবেন যে এই
ইনহেলারগুলোর ব্র্যান্ড নামের নিচে ছোট্ট করে দেখবেন লেখা আছে ফ্লুটিক্যাসন অথবা বুডিসোনাইড অথবা মোমিটাসন। এগুলো কি করতেছে, যে ইনফ্ল্যামেটরি কোষগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে, মাস্ট সেলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ফলে দেখা যায় যে অ্যাজমাকে আগে থেকেই প্রিভেন্ট করে দিচ্ছে। অর্থাৎ যখন অ্যাজমা অ্যাটাক হবে তখন কিন্তু এই প্রিভেন্টার ইনহেলার ব্যবহার করলে কাজ করবে না, তখন আপনাকে ব্যবহার করতে হবে রিলিভার ইনহেলার। শুরুতে যে নামগুলো বললাম, তাহলে এই প্রিভেন্টার ইনহেলার আপনাকে কি করতে হবে, নিয়মিত ব্যবহার করে যেতে হবে। মনে করেন আপনি কোথাও যান নিতে যাচ্ছেন, আপনার হয়তো অ্যাজমা সমস্যা হতে পারে, আপনি আগে থেকেই জানেন, এই জন্য কী করতে হবে, আপনাকে আগে থেকেই এই প্রিভেন্টার ইনহেলারগুলো ব্যবহার করতে হবে। আবার দেখা যায় শীতকালে অনেকেরই অ্যাজমা সমস্যা বাড়ে, তো আপনাকে কি করতে হবে, শুরু থেকে ডাক্তারের পরামর্শে এই প্রিভেন্টার ইনহেলারগুলো ব্যবহার করতে হবে। আমি বললাম এর নাম কি আছে, একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড ইনহেলার এবং আরেক ধরনের ইনহেলার আছে যাকে বলে লাবা, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। লং অ্যাক্টিং মানে অনেক সময় ধরে কাজ করবে। তো এটার মধ্যে রয়েছে যেমন ফরমেট্রোল, সালমেট্রোল, এগুলো হচ্ছে এই লাবা শ্রেণীর। একবার সামারাইজ করি বিষয়টা, সাবা এবং সামা এই দুইটা নিয়ে যদি আপনি গুলো সার্চ করেন, এগুলো হচ্ছে রিলিভার ইনহেলার, আর লং অ্যাক্টিং ইনহেলার এবং কর্টিকোস্টেরয়েড ইনহেলার এগুলো হচ্ছে প্রিভেন্টার ইনহেলার। আবার বর্তমানে কম্বাইন্ড ইনহেলার ব্যবহার করা হচ্ছে। এই কম্বাইন্ড ইনহেলার আপনারা খেয়াল করবেন নিচে দুইটা ওষুধের নাম লেখা থাকে, সেটাকে বুঝবেন এটা হচ্ছে একটা কম্বিনেশন ইনহেলার। আশা করি বুঝতে পারছেন যে কোনটা প্রিভেন্টার ইনহেলার, কোনটা রিলিভার ইনহেলার এবং কোনটা কখন ব্যবহার করতে হয়। এবং অবশ্যই আপনি এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন। যারা ফুসফুসজনিত রোগ যেমন অ্যাজমা বা সিওপিডিতে আক্রান্ত, তাদের অনেকেই জানে না কিভাবে সঠিক উপায়ে ইনহেলার ব্যবহার করতে হয়, যে কারণে ওষুধটি স্প্রে করার পর মুখেই থেকে যেতে পারে, কিংবা যতটুকু ওষুধ ফুসফুসে বা সাইট অফ অ্যাকশনে যাওয়ার কথা ততটুকু যায় না, যার ফলে দেখা যায় রোগীর টাকা নষ্ট হচ্ছে, রোগীর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাহলে চলুন 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি মিটার ডোজ ইনহেলার ব্যবহারের সঠিক নিয়মটা কি। মিটার ডোজ ইনহেলারে মূলত 3টি অংশ থাকে: মাউথপিস কভার, দ্য প্লাস্টিক স্লিভ উইথ মাউথপিস এবং মেডিসিন কন্টেনার। ইনহেলার ব্যবহার করার পূর্বে মাউথপিস ক্যাপটি সরিয়ে নিন, টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন এবং ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। তবে যদি আপনি প্রথমবার ব্যবহার করে থাকেন তাহলে চাপ দিয়ে একবার দেখে নিন ওষুধটা বের হয় কি না, এবং এটি কোন ধরনের ইনহেলার, এটি কি রিলিভার ইনহেলার নাকি প্রিভেন্টার ইনহেলার তা জেনে নিন, এবং এতে কোন ধরনের ইনহেলার ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে নির্দেশনাগুলো অবশ্যই দেখে নেবেন। যখন আপনি ইনহেলারটি ব্যবহার করবেন তখন সোজা হয়ে দাঁড়ান কিংবা সোজা হয়ে বসুন, লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। ইনহেলারটি ঝাঁকানোর পর মাউথপিসের অংশটি মুখে পুরে নিন এবং আপনার মুখ ভালোভাবে বন্ধ করুন যেন ইনহেলারের ওষুধ বাইরে বের হয়ে না যায়। এরপর ইনহেলারের উপরের অংশটি দৃঢ়ভাবে চাপ দিন এবং ওষুধটির একটি পাফ গ্রহণ করুন। এরপর মুখ দিয়ে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে শ্বাসের সাথে ওষুধটি গ্রহণ করুন এবং ফুসফুস পরিপূর্ণ হওয়া অবধি অপেক্ষা করুন। এরপর 1 থেকে 10 গণনা করার সময়টুকু শ্বাস ভেতরে আটকে রাখুন। সর্বশেষ আস্তে আস্তে করে নিঃশ্বাস ছাড়ুন। পরবর্তীতে আপনার মেডিকেশন অনুযায়ী যদি 2টি পাফ নেওয়ার প্রয়োজন হয় তবে দ্বিতীয় পাফ নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পূর্বের ন্যায় নিয়মগুলো অনুসরণ করে সেটি গ্রহণ করুন। তবে আপনি যদি স্টেরয়েড ইনহেলার ব্যবহার করে থাকেন যেমন ফ্লুটিক্যাসন, বুডিসোনাইড, মোমিটাসন, তাহলে অবশ্যই এটি ব্যবহারের পর আপনার মুখ পানি দিয়ে কুলি করে পরিষ্কার করে নেবেন। ব্যবহারের পর ইনহেলারটিও সঠিকভাবে পরিষ্কার করে নেবেন। যাদের ইনহেলার টানতে অসুবিধা হয় বা যারা বয়স্ক ব্যক্তি বা কম বয়সী, তারা স্পেসারের সাহায্য নিতে পারেন। ইনহেলারের সঠিক ব্যবহার আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং আপনার মেডিকেশন ইফেক্টিভ হবে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসা থাকলে ক্লিয়ার কনসেপ্টের ডাক্তার বা একজন ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন এবং এর সঠিক নিয়ম জানুন। এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ইনহেলারের সঠিক ব্যবহার সম্পর্কে জানার সুযোগ করে দিন।